এই যে এখানে দেখো কবি পরিচিতিতে ঠিক নিচের লাইনে কি বলেছে, নিচের বিবরণমূলক রচনাটি লেখকের রবীন্দ্রনাথ কিশোর জীবনী বই থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ এই অংশ, এই যে এই প্রবন্ধটা অর্থাৎ জীবন বৃত্তান্তটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ কিশোর জীবনী। রবীন্দ্রনাথ কিশোর জীবনী এটা একটা বই, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের কিছু কিছু অংশ আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। আর বইয়ের নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা জীবনী মানে জীবন বৃত্তান্তমূলক কোনো একটা লেখা, যেমন কি কিশোর জীবনী। ঠিক আছে। আর মাহমুদ সম্পর্কে আমরা একটু জেনে নিব যে তিনি একজন খ্যাতিমান প্রাবন্ধিক এবং গল্পকার। শিশু কিশোরদের জন্য তিনি লিখেছেন। আর প্রতিভার লেখা খেলা, নজরুল, রবীন্দ্রনাথ, বাংলা লেখার নিয়ম কানুন ইত্যাদি তার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম। এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি হায়াত মাহমুদের লেখা। তো তোমাদের যদি এই চারটাই জানা থাকে সেক্ষেত্রে তোমরা এমসিকিউ কারেক্ট অ্যান্সার করতে পারবে। এই জন্য এটা মনে রাখতে হবে। আর বিবরণমূলক লেখা, এটাকে বিবরণমূলক লেখা কেন বলা হচ্ছে, বা রচনাটিকে বিবরণমূলক রচনা কেন বলা হচ্ছে? কারণ এখানে বিবরণ দেয়া হয়েছে একজন মানুষের। কার বিবরণ দেয়া হয়েছে? রবীন্দ্রনাথের বিবরণ দেয়া হয়েছে। যে রবীন্দ্রনাথ কিশোর জীবনী, অর্থাৎ তার মানে আমরা নাম শুনে বুঝতে পারছি যে এখানে রবীন্দ্রনাথের কিশোর জীবনী অর্থাৎ কিশোর কালটা কিভাবে কেটেছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা পড়া শুরু করি, পড়া শুরু করলে আমরা আরো সুন্দরভাবে আমরা আরো বুঝতে পারবো ক্লিয়ারলি যে হ্যাঁ আসলেই এই যে রচনাটা, এই রচনাটার মূল উদ্দেশ্যটা কি, আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে, কেন আমাদেরকে এটা পড়তে হবে, কেন আমাদেরকে এটা দিয়েছে। ওকে। তো রবীন্দ্রনাথ, হায়াত মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 19 শতকের শেষ দিকে, অর্থাৎ 19 শতকের শেষ দিকে। সেদিন সেদিন ছিল বাংলা 1268 বঙ্গাব্দ। ঠিক আছে। 1268 সালের 25শে বৈশাখ, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1268। এটা হচ্ছে বাংলা সাল। ঠিক আছে। বাংলা সাল ইংলিশ দুটোই মনে রাখতে হবে। 1268 সালের 25শে বৈশাখ এবং 7ই মে 1861 খ্রিস্টাব্দ। নিজেই তিনি বলেছেন, আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতায় জন্মগ্রহণ করেছেন। তখন ট্রাম ছিল না, বাস ছিল না, মোটর গাড়িও ছিল না, ছ্যাকরা গাড়ি ছিল। ওকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে তোমাদের এই যে বিভিন্ন টার্মস যেমন ছ্যাকরা গাড়ি, তারপরে আরো বিভিন্ন ধরনের যে চাঙ্গোর, পাথরের চাঙ্গোর, এই জিনিসগুলো অনেক তোমরা বুঝতে পারবে না। এই জন্য এগুলো যেন সহজে আমরা বুঝতে পারি, এই জন্য যে কোনো রচনা বা কবিতা পড়ার আগে আমাদের উচিত যে এখানে শব্দার্থগুলো দেখে নেওয়া। তো আমরা শব্দার্থগুলো দেখে নেই। তো শব্দার্থগুলো যেমন এখানে বলেছে ধুনুরি। ধুনুরি শব্দের অর্থ কি? যারা তুলো দিয়ে লেপ তোশক তৈরি করে। আমরা বাসায় যে লেপ তোশক ইউজ করি, সেই লেপ তোশক যারা তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে লেখক বলেছেন ধুনুরি। ওকে। তারপরে বলা হচ্ছে ধোনা। ধোনা শব্দ থেকে বিশেষ যন্ত্র দিয়ে তুলাকে আলগা করা। অর্থাৎ বিশেষ এক ধরনের যন্ত্র যেটা দিয়ে তুলোকে আলগা করা হয়, অর্থাৎ নরম করা হয় তুলোটাকে। ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখব যে আহ তুলোর মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেয়া হচ্ছে। আসলে এটাকে তুলোতে আহ তুলোটাকে যে তুলো দিয়ে তোমার উম, লেপ বা তোশক তৈরি করা হয় সেগুলোকে নরম করার জন্য, আলগা করার জন্য সেগুলোতে আঘাত করা হয়, জোরে জোরে বাড়ি দেয়া হয়। এটা তোমরা ফিজিক্স পড়লে আরো ভালো বুঝতে পারবে যে হ্যাঁ সেটাকে আলগা করার জন্য কেন বাড়ি দেয়া হয়, বাড়ি দিলে কি হয় অ্যাকচুয়ালি। ফিজিক্সে তোমরা অনেক বুঝতে পারবে সুন্দরভাবে এই ব্যাপারগুলো, সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে। তো এই ধোনা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে তুলাকে আলগা করা হয়। তারপরে নবাবী ছাদ, অর্থাৎ নবাবী ধরন, নবাবী ছাদ। ছাদ বলতে এখানে বোঝানো বোঝানো হচ্ছে ধরন। ঠিক আছে। আচ্ছা, ছাদ বা ছাঁচ বলা যাচ্ছে, যেমন নবাবের ছাঁচে বানানো। হ্যাঁ, নবাবের ছাদে বানানো, নবাবের ধরনে বানানো, মানে বা নবাবী নবাবী অনুকরণে বানানো, এরকম বুঝতে পেরেছো?
ছাদ মানে ধরন আর কি বোঝাচ্ছে এখানে, বুঝতে পেরেছ? কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। ওকে, পত্তন মানে শুরু। পত্তন, পত্তন শব্দটাকে আরো অনেক বিভিন্ন জায়গায় পাবে। তো পত্তন শব্দের অর্থটা কি? পত্তন শব্দের অর্থ হচ্ছে শুরু। পাথরের স্যার চাঙ্গর প্রতিষ্ঠা, যে, জি বুঝতে পারিনি, আবার বলো। স্যার প্রতিষ্ঠা হয় পত্তনের প্রতিষ্ঠা, মানে। পত্তনের বাংলা প্রতিষ্ঠা। পত্তন অ্যাকচুয়ালি এক এক জায়গায় এক এক ভাবে ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠাও হতে পারে, বাট এখানে এই ইয়ের ক্ষেত্রে, এই প্রবন্ধের ক্ষেত্রে এটা একটা বা এই লেখাটার ক্ষেত্রে, এই রচনাটার ক্ষেত্রে পত্তন শব্দটাকে শুরু, পত্তন শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে শুরু, ঠিক আছে? প্রতিষ্ঠাও আমরা ব্যবহার করতে পারি, বাট এখানে বোঝানো হচ্ছে শুরু। ওকে, আমরা যখন রচনাটা পড়বো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। পাথরের চাঙ্গর, পাথরের চাঙ্গর, পাথরের মানে তো বুঝলাম, চাঙ্গর মানে কি? চাঙ্গর মানে হচ্ছে খণ্ড, পাথরের চাঙ্গর মানে পাথরের খণ্ড। প্রশ্রয় মানে আশকারা দেয়া, ঠিক আছে? প্রশ্রয় মানে আশকারা দেয়া। প্রশ্রয় বা আশকারা ব্যাপারটা কেমন? মনে করো যে কোনো একটা ছেলে দুষ্টুমি করছে অনেক, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্স বা তার প্যারেন্টসরা তাকে কিছু বলছে না। তাকে তাকে দুষ্টুমি করলে তাকে শাসন করা উচিত, কিন্তু তাকে শাসন করছে না, তার মানে কি? তাকে প্রশ্রয় দিচ্ছে, এরকম। যে প্রশ্রয় মানে আশকারা। ফরাশ, ফরাশ শব্দের অর্থ কি? ঝাড়া মোছার কাজ করেছে। তার মানে ফরাশ একজন ব্যক্তি বোঝানো হচ্ছে, যে কে? ফরাশ দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে ঝাড়া মোছার কাজ করে। আচ্ছা, ফিকে, ফিকে মানে কি? অনুজ্জ্বল। অনেক সময় আমরা বলবি যে হ্যাঁ, রং ফিকে হয়ে গেছে, অর্থাৎ অনুজ্জ্বল হয়ে গেছে, তার যে রঙের যে উজ্জ্বলতা সেটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এরকম ফিকে বলতে কি বোঝানো হচ্ছে? অনুজ্জ্বল। তারপরে ফিরিঙ্গি, ফিরিঙ্গি বলতে বোঝানো হচ্ছে ইউরোপীয় জাতি। ইউরোপীয় একটা জাতি, ফিরিঙ্গি হচ্ছে একটা জাতির নাম। একটা ইউরোপীয় একটা জাতিকে লেখক ফিরিঙ্গি বলেছেন। বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ হচ্ছে বয়সে বড় যিনি, তাকে বলা হচ্ছে বয়োজ্যেষ্ঠ। বর্ষা, এক প্রান্তে লোহার ফলাযুক্ত হাতিয়ার। বর্ষা তোমরা কি দেখেছো? বর্ষা জিনিসটা কি তোমরা এক চেনো? বর্ষার ছবি দেখেছি স্যার, চিনি আপনাকে। আচ্ছা, আচ্ছা, বাকিরা জয়েন করেছো কে কে? আদনি আছো, রাফি, আর আদনি চলে গেছে মোস্ট প্রবাবলি। রাফিউল আছো এবং রাজ আছো। ওকে, বর্ষা, বর্ষা, আচ্ছা, রাফি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, বর্ষা, বর্ষা কি দেখেছো তুমি কখনো? হ্যাঁ স্যার, দেখছি ছবিগুলোতে। ওকে, যদি বর্ষা না দেখে থাকো তাহলে আমরা কিন্তু চাইলে দেখে আসতে পারি। আহ, এই যে এখানে দেখা যাচ্ছে যে বর্ষা নিক্ষেপ একটা খেলা আছে, আমরা জানি। এই যে হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্ষা, বাট দেখতে যে খুব একটা এরকম তাও না। এই যে এটা হচ্ছে বর্ষার পারফেক্ট একটা ইমেজ। এই যে দেখতে পাচ্ছ সবাই, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এটা হচ্ছে বর্ষা। বর্ষা সাধারণত আদিম যুগের মানুষেরা ইউজ ইউজ করতো, এবং বর্ষারই যে মাথায় একটা ফলা লাগানো থাকে। তো এই এই বর্ষার কথা বলছে তোমাদের। এই যে বর্ষা, এক প্রান্তে লোহার ফলাযুক্ত হাতিয়ার। এখানে লোহার ফলাযুক্ত হাতিয়ার বলেছে, লোহার ফলা নাও হতে পারে, এই ফলাটা পাথরেরও হতে পারে। আদিম যুগের মানুষ যে বর্ষাগুলো ইউজ করতো সেই ফলাগুলো সাধারণত পাথরের হতো, ঠিক আছে? আর আর হচ্ছে বাখারি, বাখারি শব্দ হচ্ছে বাঁশের মোটা চটা, ঠিক আছে? বাঁশের মোটা চটা। বৈঠকখানা, বৈঠকখানা নাম শুনেই বুঝতে পারছি যে বাড়ির বাইরের দিকের বসার ঘর। বাড়ির বাইরের দিকের বসার ঘর, যেখানে সকলে বসে আলোচনা করে থাকে, অনেক সময় কথাবার্তা বলে থাকে। মুগুর, মুগুর শব্দ অর্থ মাথা মোটা এক ধরনের হাতিয়ার, ঠিক আছে? মাথা মোটা এক ধরনের হাতিয়ার। ওকে, আমরা মুগুর এই হাতিয়ারটাও দেখে আসি। মুগুর, আমরা বর্ষা দেখে এসেছি, এবার মুগুরও দেখবো।
আমি জানি না পাবো কিনা, চেষ্টা করব। না, পাচ্ছি না অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, নো প্রবলেম। তো মুগুর হচ্ছে কি, মনে রাখবে যে মুগুর হচ্ছে মাথা মোটা এক ধরনের হাতিয়ার। আর এটা হচ্ছে মুসাফির মানে অতিথি, রুদ্ধ মানে বন্ধ। রুদ্ধ কথাটা আমরা অনেকভাবে শুনে থাকবো, যে বাকরুদ্ধ। বাকরুদ্ধ মানে কি, যে কথা বলা বন্ধ হয়ে গেছে, এরকম এরকম একটা ব্যাপার। তারপরে আরো রুদ্ধ কথাটা আরো অনেক জায়গায় দেখতে পাবে। তো রুদ্ধ কথাটা মূলত কি কি হিসেবে ব্যবহার করা হয়, যে বন্ধ, এটা বোঝাতে ব্যবহার করা হয় রুদ্ধ। শেষাবধি মানে শেষ যোগ অবধি, মানে শেষ অবধি, এই কথাটা বোঝানো হয়, বলা হচ্ছে এখানে শেষাবধি, অর্থাৎ শেষ পর্যন্ত। সহিস, সহিস শব্দ অর্থ কি, ঘোড়ার দেখাশোনা করে, যে একজন ব্যক্তিকে বলা হচ্ছে সহিস, যে ঘোড়ার দেখাশোনা করে। সেকেলে অর্থাৎ পুরনো, আগের যুগের, এরকম বোঝানো হচ্ছে। সেকেলে ব্যাপার স্যাপার, অনেক সময় আমরা এরকম কথা বলে থাকি যে সেকেলে ব্যাপার স্যাপার। তো সেকেলে বলতে পুরনো বোঝানো হচ্ছে। এরপরে বোঝানো হচ্ছে স্থানান্তর, মানে স্থানান্তর মানে অন্য স্থান, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা এরকম কোনো কিছু একটা বোঝাচ্ছে, যে স্থানান্তর মানে অন্য স্থান। আহ, স্বল্পালোক, স্বল্পালোক মানে অল্প আলো। স্বল্পালোক কিভাবে আসছে, স্বল্প যোগ আলোক, ঠিক আছে। এই দুটা মানে সন্ধি বিচ্ছেদ টাইপের আর কি, যে স্বল্প যোগ আলোক, এই দুটো শব্দ একসাথে হয়ে স্বল্পালোক হয়েছে, এবং এটার অর্থ হচ্ছে অল্প আলো। স্বল্প আলোক বা অল্প আলো, ঠিক আছে। আর হাই হুই, হাই আহ, হাই হুই শব্দের অর্থ কি, হাই হুই শব্দের অর্থ হচ্ছে হাক ডাক, ঠিক আছে। ওকে, আমরা জেনে নিলাম যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে শব্দের অর্থগুলো আমাদের জানা দরকার ছিল। এখন আমরা আমাদের রচনাটিতে চলে যাব। কি বলেছে তিনি, এই যে এখান থেকে এখানে দেখো, তিনি নিজেই বলেছেন, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। এই যে সেকেলে, সেকেলে শব্দটা আমরা কিন্তু দেখেছিলাম শব্দার্থে। সেকেলে মানে আগের যুগের কথা বলা হচ্ছে। সেকেলে কলকাতায় অর্থাৎ আগের কলকাতায়। তখন ট্রাম ছিল না, বাস ছিল না, মোটর গাড়িও ছিল না, ছ্যাকরা গাড়ি ছিল, ঠিক আছে। ছ্যাকরা এক ধরনের গাড়ি, ঘোড়ায় টানতো আর ধুলো উঠতো রাস্তায়। অর্থাৎ ছ্যাকরা গাড়ি কি, ছ্যাকরা গাড়ি হচ্ছে ঘোড়ার গাড়ি, ঠিক আছে। ঘোড়ায় গাড়ি। হ্যাঁ, তো ঘোড়ায় টানতো আর ধুলো উড়তো রাস্তায়। কলকাতা শহরের বুকে যখন পাথরের চাঙ্গর বসেনি, অর্থাৎ কলকাতা শহর তখন, এখন যেমন কলকাতা শহরে যেমন দালানগুলো আমরা দেখতে পাচ্ছি, ইট পাথরের বাড়ি, তো তেমন ছিল না সে সময়কার কলকাতা শহরটা। সে কথা বলেছেন এখানে লেখক, যে শহরের বুকে তখন পাথরের চাঙ্গর বসেনি। অর্থাৎ পাথরের চাঙ্গর মানে কি, আমরা জানি পাথরের খণ্ড। অর্থাৎ তখন পাথরের খণ্ড বা পাথরের খণ্ড বসেনি বলতে বোঝানো হচ্ছে, পাথরের চাঙ্গর বসেনি বলতে বোঝানো হচ্ছে যে তখনও রাস্তাঘাট কি ছিল, পথঘাট তখনও কাঁচা ছিল, ঠিক আছে। যেমন পিচ ঢালা রাস্তা ছিল না, এরকম ব্যাপারটা আর কি। বড়সড় দালান কোঠার ফাঁকে ফাঁকে দেখা যেত একটা একটা দুটো পুকুর, ঠিক আছে। বড়সড় দালান কোঠার ফাঁকে ফাঁকে দেখা যেত একটা দুটো পুকুর, তার জলে সূর্যের আলো পড়তো ঝিকমিক। এখানে সূর্যের আলো যখন পানির মধ্যে পড়ে, তখন একটা যে ঝিকমিকটা আমরা দেখতে পাই, সেটা বোঝাতে চেয়েছেন এখানে আমাদেরকে লেখক। বিকেলে অশ্বত্থের ছায়া দীর্ঘতর করে পশ্চিম পাটে বসতো সূর্য। অশ্বত্থ কি আমরা জানি কি, কেউ কি জানি অশ্বত্থ জিনিসটা কি? জি আহ, স্যার। আহ, কি বলো তো, একজন বলে ফেলো। স্যার হচ্ছে এটা স্যার এক ধরনের এক গাছ, ধরনের বৃক্ষ, বট গাছের মতোই যা দেখতে, যা অনেক মানে দীর্ঘ বছর বেঁচে থাকে। এবং এই হ্যাঁ, বৃক্ষের ঝুড়ি বট গাছের মতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ধরেছো। এই অশ্বত্থের ছায়া দীর্ঘতর করে পশ্চিম পাটে বসতো সূর্য, ঠিক আছে। পশ্চিমে পাটে বসতো সূর্য। হাওয়ায় দুল, অর্থাৎ কলকাতা শহরের এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। হাওয়ায় দুলতো নারিকেলের আহ নারকেল গাছের সরু সরু পাতা।
পাতার শব্দ হতো ঝিরঝির, অর্থাৎ পাতার শব্দটাকে কি বলেছেন এখানে লেখক? ঝিরঝির। মাঝে মাঝে কোনো গলি থেকে আকস্মাৎ আওয়াজ উঠতো পালকি বেহারাদের হাই হুই। পালকি বেহারাদের হাই হুই, ঠিক আছে? এখানে পালকি বেহারা বলতে কি বোঝো? পালকি বেহারা বলতে কি বোঝো? বোঝো কি তোমরা? তৎকালীন হচ্ছে যখন তখনকার হচ্ছে মেয়েদের চলাচলের জন্য পালকি ব্যবহার করা হতো, আর পালকি তোলার জন্য হচ্ছে বেহারা এই এই পেশাদার মানুষদের হচ্ছে যে নেওয়া হতো। তো তারা যখন পালকি নিয়ে চলতো তখন এক ধরনের হচ্ছে শব্দ করতো, তো সেটাকেই বলা হয়েছে হাই হুই। হ্যাঁ, আর বেহারা মূলত যারা পালকি বহন করে নিয়ে চলে আর কি, তাদেরকে বলা হচ্ছে বেহারা। আর আর চলার সময় তারা কি করতো, এই যে হাক ডাক দিত, সেটাকে বলা হচ্ছে হাই হুই। হ্যাঁ, ঠিক বলেছো আপনি। কখনো কখনো বা বড় রাস্তা থেকে সহিসের হেইয়ো হাক, ঠিক আছে? বড় রাস্তা থেকে সহিসের, সহিস মানে আমরা কি জেনেছি বলতো? মনে আছে কারো? সহিস শব্দের অর্থ কি পড়লাম আমরা? ঘোড়া দেখাশোনা করেন যিনি। আচ্ছা, ঘোড়া দেখাশোনা করেন যিনি, তাকে বলা হচ্ছে সহিস। সহিসের কি হাক? হাক শব্দের অর্থ হচ্ছে ডাক, ঠিক আছে? হেইয়ো হাক, ঠিক আছে? অর্থাৎ বড় রাস্তা থেকে সহিসের হাক অর্থাৎ ডাক শুনতে পারি। কি ডাক? হেইয়ো। এটা হচ্ছে কলকাতা শহরের বর্ণনা দিচ্ছে। তারপরে কি বলেছে? সাবেক কালের পুরনো বিরাট প্রাসাদ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, ঠিক আছে? সাবেক কালের পুরনো বিরাট প্রাসাদ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, অর্থাৎ প্রাসাদ বিরাট পুরনো বিরাট প্রাসাদ কার? প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের। লোকে বলতো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, ঠিক আছে? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে যে বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে জন্মগ্রহণ করেন মূলত আর কি, যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আর কি। দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নম্বর আর 6 নম্বর, মোট দুটো বাড়ি মিলিয়ে এই পরিবারের বাসস্থান। অর্থাৎ রবীন্দ্রনাথ পরিবারের কথা বলছে এখানে, বা ঠাকুর পরিবার। 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। এই জায়গায় বাড়ির পত্তন কিন্তু প্রিন্স দ্বারকানাথের আমলে হয়নি। মানে এই জায়গায় বাড়ির পত্তন কিন্তু প্রিন্স দ্বারকানাথের আমলে হয়নি, হয়েছিল তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে, ঠিক আছে? আচ্ছা, পিতামহ মানে কি জানো তোমরা? জি পিতামহ স্যার, মানে পিতামহ দাদা। মানে কি? হ্যাঁ, পিতামহ মানে হচ্ছে দাদা। অর্থাৎ এই যে 5 নম্বর বাড়ির কথা বলা হয়েছে, দুটো বাড়ির কথা বলা হয়েছে। একটা দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নম্বর এবং 6 নম্বর, মোট দুটি বাড়ি আছে। এই দুটি বাড়ির মিলে কিন্তু এই পরিবারের বাসস্থান। আর 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। এই জায়গায় বাড়ির পত্তন কিন্তু প্রিন্স দ্বারকানাথের আমলে হয়নি, হয়েছিল তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে। তার মানে আমরা কি জানলাম? যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যিনি আছেন, তার দাদাকে, তার দাদা হচ্ছে নীলমণি ঠাকুর। বুঝতে পেরেছো কি? জি অর্থাৎ স্যার। এই যে 5 নম্বর যে বাড়িটা, সেটা কি? এই বাড়ির পত্তন অর্থাৎ শুরু, এই বাড়ির শুরু হয়েছিল কোন আমলে? এই যে তার পিতা অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের দাদা নীলমণি ঠাকুরের আমলে। রবীন্দ্রনাথের জন্মেরও প্রায় 75 বছর পূর্বে, ঠিক আছে? রবীন্দ্রনাথের জন্মের 75 বছর পূর্বে। সেটাই হলো গোড়াপত্তন। অর্থাৎ গোড়াপত্তন বলতে বোঝানো হচ্ছে যে মানে একেবারেই প্রথম মানে শুরু সেই বাড়ির আর কি, ঠিক আছে? এই গোড়াপত্তনটা কার থেকে শুরু হয়েছে? নীলমণি ঠাকুরের আমল থেকে, ঠিক আছে? নীলমণি ঠাকুরের আমল থেকে শুরু হয়েছে। তারপর ক্রমে ক্রমে পুরনো বসতবাড়ি প্রয়োজনের তাগিদে ধীরে ধীরে গড়ে উঠেছে নানা মহল। ঘর অসংখ্য, মানে অসংখ্য ঘর গড়ে উঠেছে। বহুতলায় বা বহু ছাদে ওঠা নামার জন্য নানা রকম সিঁড়ি এখানে ওখানে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যে বহুতলা ভবনে ওঠার জন্য নানা রকম সিঁড়ি গড়ে উঠেছে, সে কথা বলা হয়েছে। যেন এক গোলক ধাঁধা সারাটা বাড়ি। অর্থাৎ পুরো বাড়িটাকে দেখলে কি মনে হয়? একটা
গোলক ধাঁধা, ঠিক আছে? ওকে। প্রিন্সের ঐশ্বর্য তখন আর কিছুই নেই তার পুত্রের আমলে। প্রিন্সের ঐশ্বর্য তখন আর কিছুই নেই তার পুত্রের আমলে। ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর তো প্রিন্স নন, ঋষি। অর্থাৎ আরেকটা এখানে সম্পর্ক জানলাম যে প্রিন্সকে, এই যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার ছেলে কি? তার ছেলে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তার মানে কি, দ্বারকানাথ ঠাকুর ছিলেন প্রিন্স, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর প্রিন্স ছিলেন না, তিনি কি ছিলেন? ঋষি। কিন্তু তখন সেই বিরাট প্রাসাদের বড় বড় আহ দেউরিতে প্রাচীনকালের স্মৃতি, বড় বড় দেউরিতে প্রাচীনকালের স্মৃতি, ভাঙা ঢাল, বর্ষা, মরচে পড়া তলোয়ার ঝুলছে। উঠোনেই তো তিন স্যার চারটে। কোশ্চেন ছিল, হ্যাঁ, স্যার দেউড়ি কি? প্রসাদের বড় বড় দেউড়িতে, দেউড়ি বলতে এখানে দেওয়াল, দেওয়াল বোঝানো হচ্ছে। কিন্তু তখন সেই বিরাট প্রাসাদের বড় বড় দেউড়িতে প্রাচীনকালের স্মৃতি, অর্থাৎ দেয়ালে, প্রাসাদের যে দেয়ালগুলো আছে সেগুলোতে প্রাচীনকালের স্মৃতি। সেই দেয়ালের মধ্যে মানে যে প্রাসাদ আছে, সেই প্রাসাদ তোমরা বিভিন্ন ধরনের আদিকালের মুভিগুলো দেখবে, যেগুলোতে সাধারণত রাজা বাদশাহরা থাকে, যে মুভি বা বিভিন্ন ধরনের ব্যাপারগুলো যে টিভিতে তোমরা যদি অনেকে দেখে থাকো হয়তো, তো দেখবে যে রাজপ্রাসাদের দেয়ালে বর্ষা, ঢাল, তলোয়ার এসব কিন্তু টানানো থাকে। সেটার কথা বলেছে, প্রাসাদের বড় বড় দেউড়িতে প্রাচীনকালের স্মৃতি, অর্থাৎ ভাঙা ঢাল, বর্ষা, মরচে পড়া তলোয়ার ঝুলছে, সেটা বোঝানো হচ্ছে। দেউড়ি মানে দেয়াল বোঝানো হচ্ছে, ঠিক আছে? উঠোনই তো তিন চারটে, বাগান বড় বড়, অর্থাৎ তিন চারটে উঠোন আছে, আবার বড় বড় বাগান আছে। সদর অন্দরের আলাদা আলাদা। সদর অন্দর মানে ভিতর বাহির, ঠিক আছে? ভিতর বাহিরের আলাদা আলাদা কি আছে? বড় বড় বাগান, সদর অন্দরের আলাদা আলাদা, অর্থাৎ বাগান ভিতরে এবং বাহিরে কি আছে? বড় বড় বাগান রয়েছে, আলাদা আলাদা বাগান রয়েছে। বাড়ি ভরা লোক, আহ আগুন আগন্তি দাস দাসী, মানে অগণিত, আগন্তি বলতে এখানে অগণিত বোঝানো হচ্ছে। আগন্তি দাস দাসী অর্থাৎ অগণিত দাস দাসী, বাড়ি ভরা লোক আছে সেই কথা বলা হচ্ছে। এবং কি বলছে? যে সবসময় হই হই গম গম করছে, অর্থাৎ বাড়িতে সবসময় হই হই লেগে থাকতো, ঠিক আছে? তখন গ্যাস বাতি ছিল না, অর্থাৎ গ্যাস বাতি ছিল না। বিজলি বাতি আসেনি, অর্থাৎ ইলেকট্রিক লাইটের কথা বলা হচ্ছে। কেরোসিনের তেলে আলো তখনও জানতো না কেউ। কেরোসিনের তেলের আলো তখন জানতো না কেউ, অর্থাৎ কেরোসিন দিয়ে যে আহ, আলো জ্বালানো যায়, আগুন জ্বালানো যায়, তখনও সেটা কেউ জানতো না। সন্ধেবেলায় ঘরে ঘরে ফরাস এসে রেডির তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত। আমরা সম্পর্কে, ফরাস নাম মানে কি? ফরাস শব্দের অর্থ বলতো রাফিউল, ঝাড়া ফরাস শব্দের অর্থ কি? রাফিউল, হ্যাঁ আমি বলবো কি, আচ্ছা আরেকবার একটু ওই যে ইউজটা দেখাবেন আর একবার। আচ্ছা, ফরাস, ফরাস শব্দের অর্থ কি বলতে পারো? খুব সম্ভবত এখানে যে বাতি প্রজ্বলন করে, কারণ এখানে বলা হয়েছে যে ফরাস এসে রেডির তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত, তাহলে মানে স্যার আমি ফরাস। বলতে পারি কি, হ্যাঁ, আপনি বলো। ঝাড়া মোছার কাজ করেন যিনি। আচ্ছা, ঝাড়া মোছার কাজ করেন যিনি, অর্থাৎ সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে। ফরাস হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে যিনি ঝাড়া মোছার কাজ করেন। আর কি হতো? যে সন্ধেবেলায় কে আসতো? এই যে দেখতে পাচ্ছ, সন্ধেবেলায় ঘরে ঘরে ফরাস এসে বাড়ির রেডির তেলের আলো জ্বালিয়ে দিয়ে যেত। অর্থাৎ ফরাস এসে রেডির তেল, আমি অ্যাকচুয়ালি রেডির তেল বলতে কি বোঝানো হচ্ছে আমি জানি না। রেডির তেল সম্ভবত এক ধরনের জ্বালানির কথা বলা হচ্ছে। তো সেই জ্বালানি তেল দিয়ে আলো জ্বালিয়ে যেত। বাট রেডির তেল কথাটা আমি কখনো শুনিনি। সরি স্যার এটা তোমাদের। রেডি গাছ থেকে উৎপন্ন যে তেল। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ রাফিউল। যে রেডির তেল অর্থাৎ রেডি গাছ থেকে উৎপন্ন তেল, ভেরি গুড। তো সেই তেল
সেই জ্বালানি তেল দিয়ে আলো আলো জ্বালানোর ব্যাপারে মানুষ তখন জানতো এবং সেটি দিয়ে আলো জ্বালাতো। তখন পানির কল বসেনি, অর্থাৎ পানির কল বসেনি। পানির কল বসেনি বলতে টিউবওয়েল বা আজকাল শহরে যেমন আমরা ট্যাপ ওয়াটার দেখি সেগুলোর কথা বলা হয়েছে, তেমন সেদিন ছিল না। অর্থাৎ তখন পানির কল বসেনি, আজকাল শহরে যেমন ট্যাপ ওয়াটার তেমন সেদিন ছিল না। সেটা বলেছে। টিউবওয়েলও লোকে জানতো না তখন, ঠিক আছে? টিউবওয়েলের কথাও মানুষ তখন জানতো না। দেখো এখানে কিন্তু এই রচনাটা আমরা যে এতটুকু যে পড়লাম, তো এই যে এতটুকু পড়ে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি যে একটা শহরের বর্ণনা দিচ্ছে, তাই না? বা একটা জায়গার নিশ্চয়ই। বর্ণনা দেয়া হচ্ছে এই লেখাটাতে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে এটা একটা বিবরণমূলক লেখা বা বর্ণনা বা বিবরণ দেয়া হচ্ছে একটা জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাটাতে ছিলেন সেই জায়গাটার বর্ণনা দেয়া হচ্ছে এখানে, ঠিক আছে? এই জন্যই কিন্তু বলা হচ্ছে এটা হচ্ছে একটা বিবরণমূলক লেখা। তোমরা কি রিলেট করতে পারছো যে কেন আমরা এটাকে স্যার বিবরণমূলক লেখা বলছি? ওকে, জি স্যার। ওকে। তারপরে আরো কি বলছে যে দুজন বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গা থেকে পানি তুলে আনতো। অর্থাৎ কয়জন বেহারা? দুজন বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গা থেকে পানি তুলে আনতো। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো জ্বালায় সারা বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। বড় বড় জ্বালা, জ্বালা বলতে এখানে চৌবাচ্চা টাইপের একটা জিনিস আর কি। বড় না স্যার, বড় জ্বালা হচ্ছে এক ধরনের মাটির পাত্র, যেটা কিনা যেটা যেটা প্রস্থ খুবই মোটা এবং হ্যাঁ তার হ্যাঁ, কোনো এগুলোকেই বলা হয় আমরা সাধারণত চৌবাচ্চা বলে থাকি। না অনেকটা স্যার, চৌবাচ্চা চৌবাচ্চার কথা টাইপের। না, চৌবাচ্চার চৌবাচ্চা কথা না, দেখ এটা এক ধরনের হাড়ি চৌবাচ্চা দেখ টাইপের। আচ্ছা আমি বলি শোনো, যে একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। অর্থাৎ জ্বালাটা আমি চৌবাচ্চার কথা আনলাম এই জন্য যে চৌবাচ্চাতে যেমন আমরা পানি ধরে রাখি, তেমনি সে সময় বড় বড় জ্বালা ইউজ করা হতো। জ্বালাটা চৌবাচ্চা টাইপের এজন্য বললাম যে চৌবাচ্চায়ও আমরা পানি ধরে রাখি, আর হচ্ছে আর পানি ধরার ক্ষেত্রে ইউজ করা হতো অনেক চৌবাচ্চা। আবার এই জ্বালা, বড় ইয়েস বড় যে স্যার। জ্বালা জিনিসটা, এটাও পানি সংরক্ষণের ক্ষেত্রেই ব্যবহার করা হতো। এই জন্যই আর কি চৌবাচ্চাটার কথা বললাম। চৌবাচ্চা ইয়েস স্যার, দেখতে কিন্তু যে তাহলে দেখতে জ্বালার মতো একরকম তা না, দেখতে একরকম না। না, সেটা চৌবাচ্চা না। একটু আহ তোমার কি রেক্টেঙ্গুলার শেপের বা কি বলবো, আহ মানে মানে একটা ফর্মাল শেপ আছে, বাট জ্বালাটা দেখতে ঠিক ওরকম না, ঠিক আছে? এটাই বলতেছিলাম। ওকে, এখন তোমার রাফিউল, তোমার কথাটা বলো এখন জ্বালা সম্পর্কে। না স্যার, ওটাই যে জ্বালা হচ্ছে এক ধরনের মাটির পাত্র যার প্রস্থ বেশি এবং এটাতে সাধারণত খেজুরের রস জাল দেওয়া হয়। এই হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো। আর দেউড়িতে ঘন্টা বাজতো ঢং ঢং ঢং। দেউড়িতে দেউড়িতে অর্থাৎ দেয়ালে দেয়ালে ঘড়ি টাঙানো থাকতো, সেই ঘড়িতে ঘন্টা বাজতো ঢং ঢং ঢং, সে কথা বলা হচ্ছে। সে এক অন্য যুগ। ওইরকম আলো আঁধার ঘেরা বিরাট প্রাসাদের মধ্যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, বড় হচ্ছিলেন। বুঝতে পেরেছো? যে এই যে যে প্রাসাদের কথা বলা হয়েছে, যে দ্বারকানাথ ঠাকুরের এবং তার দাদা যে শুরু করেছেন 5 নম্বর এবং 6 নম্বর বাড়ি, সেই বাড়িটার কথা বলা হয়েছে, যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। আলো আধার আলো আধার ঘেরা কেন কেন বলা হয়েছে? প্রসাদ, বড় বড় প্রসাদগুলোর সব জায়গা কিন্তু আলোকিত হয় না। দেখা যায় যে অনেক বড় বড় হওয়ার কারণে, আর সে সময় যেহেতু এরকম এখনকার যুগের মতো আলোর ব্যবস্থা ছিল না, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আলো থাকতো প্রাসাদের, আবার অনেক জায়গায় অন্ধকার থাকতো। এই জন্যই বলা হচ্ছে যে আলো আধার ঘেরা বিরাট প্রাসাদের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে তাহলে আমরা পরের লাইনে চলে যাই। কিন্তু আশ্চর্য কি জানো, প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। অর্থাৎ পৌত্র মানে কি বলতো, কেউ বলতে পারো? পৌত্র মানে স্যার, কি? পুত্রের পুত্র। নাতি। পুত্রর স্যার, পুত্র। পুত্রের পুত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো রাফিউল, নাতি, যেটাকে আমরা নাতি বলে থাকি। তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ছেলেকে
বলো তো? স্যার দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের তাহলে ছেলে কে? স্যার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। ওকে। এই পড়ার সময় বাংলার এই ধরনের জিনিসগুলো পড়ার সময় তোমরা এই সম্পর্কটা খেয়াল রাখবে। ঠিক আছে? এই সম্পর্ক কার সাথে কার কি সম্পর্ক, এগুলো তোমাদেরকে একটা লেখা পড়তে অনেক বেশি সাহায্য করে। ওকে। তারপরে কি বলা হয়েছে? প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়ে অর্থাৎ নাতি হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে, তিনি রাজার হালে মানুষ হননি। শৈশবে ও বাল্যে যেভাবে তার দিন কেটেছে তার তুলনায় এখন রাজপুত্রের মতো আছো তোমরা। তার তুলনায় এখন রাজপুত্রের মতো আছো তোমরা। আমাদের কথা বলা হয়েছে, আমরা যারা এখন এই গল্পটা পড়ছি বা এই যে এই লেখাটা পড়ছি। এখানে বাল্যে বলতে বাল্যকালের কথা বলা হচ্ছে, ঠিক আছে? শৈশবে এবং বাল্যকালে যেভাবে তার দিন কেটেছে তার তুলনায় এখন রাজপুত্রের মতো আছো তোমরা। বহু পরে দুঃখ করে লিখেছিলেন। কে লিখেছিলেন বলতো? এখানে বহু পরে দুঃখ করে লিখেছিলেন। স্যার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কূলে। ঠিক আছে? আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে। সংসার পদ্মার, এখানে সংসারটাকে পদ্মা নদীর সাথে তুলনা করা হয়েছে এবং পদ্মা নদীর যে বালুচর, অর্থাৎ যেখানে সাধারণত ভালো আবাদ হয় না, সেটা অর্থাৎ তার আহ দুরবস্থার কথা বর্ণনা করতে তিনি ব্যাপারটাকে এভাবে ফুটিয়ে তুলেছেন যে আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অর্থাৎ অনুর্বর একটা ভূমির কথা বলা হচ্ছে। বালুচর কিন্তু অনুর্বর একটা ভূমি, যেখানে কোনো সাধারণত আচ্ছা ভালো। স্যার, এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে স্যার, এখানে বালুচর তো অ্যাকচুয়ালি পানির মাঝখানে। আহ, এখানে পদ্মা নদী হচ্ছে পানি, কিন্তু এখানে বালুচরের মধ্যে কি বলবো পানির অভাব আছে, এই ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাও বলা যেতে পারে যে সেখানে পানির অভাব, অর্থাৎ পদ্মা নদী, বাট সেখানে পানির অভাব। বালুচর আহ, বালুচর সাধারণত তুমি নদীর পাশেও পাবে। অনুর্বর ভূমি বলেও এটাকে এক্সপ্লেইন করা যায়, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় অনুর্বর ভূমি ভূমি বলাটাই বেশি শ্রেয়। বুঝতে পেরেছো? বাট তুমি যেটা বলছো সেভাবে এক্সপ্লেইন করা যেতে পারে। ঠিক আছে? যে আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কূলে। ঠিক আছে? পরের লাইনটা দেখো, অনাদরের কূলে। কূলে মানে কিন্তু অ্যাকচুয়ালি কিনারায় বোঝানো হচ্ছে। ঠিক আছে? বাই দ্য ওয়ে, এখানে মেইন থিমটা, এই লাইনটার যেটা মেইন থিমটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। মেইন থিমটা হচ্ছে তিনি যে মানে খুব জাঁকজমক ভাবে রাজকীয় ভাবে ছিলেন, ব্যাপারটা তেমন না। আহ, তার যে দুরবস্থায় যে সময়টা কেটেছে সেটাই কিন্তু এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে। মেইন ব্যাপারটা হচ্ছে এটা। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাচ্ছো? কেউ কি কিছু বলতে চাচ্ছো? না স্যার। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। আসলেই তো তাই। ছোটবেলায় মা বাবা ভাই বোনদের স্নেহ আদর যত্নই আমাদের একমাত্র সম্বল, সবচেয়ে কাম্য। অথচ এই বালক তার কিছুই পাননি। অর্থাৎ রবীন্দ্রনাথ তাহলে কি পাননি? আমরা জানলাম যে মা বাবা ভাই বোনদের স্নেহ আদর যত্ন তিনি পাননি। ঠিক আছে? রুগ্ন মা ছেলের কোনো খোঁজ খবরই রাখতে পারেন না। তো তার মা অসুস্থ ছিলেন, আর বাবা সর্বদাই বাহিরে ঘুরে বেড়ান, স্থান থেকে স্থানান্তরে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। অর্থাৎ কে বলতো? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। বাড়িতে আসেন যেন দুদিনের মুসাফির, অর্থাৎ অতিথি। দুদিনের অতিথির মতো তিনি বাড়িতে আসতেন। বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরাও বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরাও যে যার খেয়ালে। অথচ 14 জন ভাই বোনের মধ্যে তিনিই তো কনিষ্ঠ। অর্থাৎ 14 জন তারা ভাই বোন ছিলেন, 14 জনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরা আহ যে যার খেয়ালে, অর্থাৎ যে যে যার যার মতো ছিলেন, তার খেয়াল খুব একটা রাখতেন না, সেটা বলা হয়েছে। তাহলে কে আছে এই শিশুর?
অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে না এখানে, শিশু বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের, ছোট রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। আছে বাড়ির পুরাতন দাসদাসী, অর্থাৎ বাড়ির পুরাতন পুরাতন দাসদাসীর কথা বলা হয়েছে। আছে তিন কড়ি দাই কিংবা শঙ্করী কিংবা প্যারি। আচ্ছা, দাই, শঙ্করী কিংবা প্যারি বলতে কি বোঝো, কেউ কি জানো? স্যার দায়ী বলতে বুঝি যারা হচ্ছে আম, মানে যখন একটা বাচ্চা হয় তখন ওই বাচ্চাটাকে বের করার জন্য যে মহিলা নিযুক্ত থাকে তাকে দায়ী বলা হয়। আর শঙ্করী আর পেরি কি তা জানি না। ওকে, ভেরি গুড। আছে তিন কড়ি দাই কিংবা শঙ্করী কিংবা প্যারি। শঙ্করী কিংবা প্যারি এই দুটো ব্যাপার অ্যাকচুয়ালি আমিও জানি না। স্যার এগুলা অ্যাকচুয়ালি নাম আসলে। রাফিউল, তুমি কি জানো? স্যার আমার মতে এগুলা হচ্ছে কারোর নাম। হ্যাঁ, অবশ্যই নাম। দাই যেমন একটা নাম, দাই যেমন একটা নাম, তেমন শঙ্করী একটু, শঙ্করী এবং প্যারি এগুলোও নাম, বাট কাদেরকে বোঝানো হচ্ছে না এই? স্যার, না স্যার, দাই কোনো নাম না। দাই হচ্ছে লালন পালন করে যে মা বাদে যে নারী একজনকে বাচ্চাকে লালন পালন করে সাধারণত। কিন্তু এখানে শঙ্করী অথবা পেয়ারি হচ্ছে না। দাই হচ্ছে, এটা তিনটাই, তিনটাই হচ্ছে নাউন। এটা তোমরা কমন নাউন পড়েছো না? ও, ও নাউন, জি আচ্ছা না আমি নাউন বলিনি স্যার, আমি বলেছি নাম। হ্যাঁ, নাউন বলতেই তো নামই বোঝায়, নাউন মানেই নাম, ঠিক আছে? নাউন না বলতে স্যার নামই কম, বোঝায়, কোনো কিছুর স্যার আমি নাম। প্রপার নাউন, স্যার আমি না বলছি না, প্রপার প্রপার নাউন। নাউন না, প্রপার নাউন না, এটা প্রপার নাউন না, এই তো এটাকে আমি তো, আহ, আচ্ছা আহ, স্যার আমি সেটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এই তিনটাই হচ্ছে নাউন, বুঝতে পেরেছো? সেই নামের কথা বলছি। ওকে, তো শঙ্করী এবং প্যারি কি? শঙ্করী এবং প্যারি জিনিসটা আমিও অ্যাকচুয়ালি জানি না। তোমাদের নেক্সট ক্লাসে তোমরা এক কাজ, নেক্সট ক্লাসে তোমরা তোমাদের টিচারকে একটু আস্ক করে নিও, তোমাদের বাংলা টিচার ভালো বলতে পারবেন যে দাই, শঙ্করী কিংবা প্যারি এই জিনিস আই থিঙ্ক কি, একটু তোমরা একটু কাইন্ডলি আস্ক করে নিও, ঠিক আছে? তোমাদের বাংলা টিচারকে নেক্সট ক্লাসে তোমরা নতুন একজন বাংলা টিচার পাবে, তোমরা মনে করে আস্ক করে নিও, ঠিক আছে? ওকে। তাদের পায়ে পায়ে ঘুরে, তাদের পায়ে পায়ে ঘুরে স্নেহ তিরস্কারে দিন চলে যায়, অর্থাৎ তাদের আশেপাশেই ঘোরাঘুরি করে কেউ স্নেহ করে, কেউ তিরস্কার করে, এভাবেই দিন চলে যায়। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো, এর আগে কিন্তু আমরা একটা কলকাতা শহরের বর্ণনা পেয়েছি, বা কলকাতা শহরের বর্ণনা পেয়েছি। তারপরে আমরা এই লেখাটার মধ্যেই কলকাতা শহরটার একটু বর্ণনা পেয়েছি। আবার রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িটাতে জন্মগ্রহণ করেছেন সে বাড়িটার আমরা একটা বর্ণনা পেয়েছি বা বিবরণ পেয়েছি। এখন কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলায় কিভাবে, ছোটবেলায় কিভাবে তার সময়টা কেটেছে সেটার বর্ণনা বর্ণনা পাচ্ছি। তো এই জন্যই দেখো, সবকিছু, সব ব্যাপারগুলোই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এই জন্যই এখানে বলা হচ্ছে এটা একটা বিবরণমূলক লেখা, ঠিক আছে? ওকে। তারপরে কি বলা আছে? সন্ধ্যা হয়ে গেছে, ফিকে জ্যোৎস্নার আলো এসে পড়ে বিরাট টানা বারান্দায়। সন্ধ্যার পরে কি হয়? ফিকে জ্যোৎস্নার আলো, ফিকে জ্যোৎস্নার আলো, অর্থাৎ জ্যোৎস্নার আলোটাকে ফিকে বা অনুজ্জ্বল বলা হচ্ছে, যেমন সূর্যের আলোর মতো ততটা উজ্জ্বল না, এজন্য বলা হচ্ছে ফিকে জ্যোৎস্নার আলো এসে পড়ে বিরাট টানা বারান্দায়, ঠিক আছে? বিরাট টানা বারান্দায় মানে বড় বারান্দায় বলা বলা হচ্ছে। বড় বারান্দা বলতে বোঝানো হচ্ছে যে বিরাট টানা বারান্দা, ঠিক আছে? সেই স্বল্প লোকে, স্বল্পালোকে মানে অল্প আলোতে, স্বল্পা স্বল্পালোকে মানে স্বল্প আলোকে বা অল্প আলোতে, ঠিক আছে? সেই অল্প আলোতে বারান্দায় পা মেলে মেলে দিয়ে বসে উরুর উপর প্রদীপ সলতে পাকাচ্ছে, পাকাচ্ছে তারা, আর নিজেদের মধ্যে গুনগুন করে যে যার দেশের কথা বলা বলি করছে, ঠিক আছে? এখানে কাদের কথা বলা হয়েছে কেউ বলতে পারবে? স্যার দাস দাসীদের এখানটা কথা। মূলত যে দাস-দাসীরা যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখে রাখে তাদের। হ্যাঁ, এই যে দাই, শঙ্করী কিংবা প্যারি এদের কথা বলা হচ্ছে। যে কি হয়, সন্ধ্যার পরে তারা কি করে? সেই অল্প আলোতে বারান্দায় পা মেলে দিয়ে বসে উরুর উপর প্রদীপের সলতে, প্রদীপের সলতে বোঝো? প্রদীপের জি সলতে বলতে ইয়েস স্যার, বোঝানো হচ্ছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে। আচ্ছা, রাফি রেসপন্স করছো না?
বোঝো তুমি প্রদীপের সলতে বলতে কি বোঝানো হচ্ছে? রাফি, তুমি কি আমাদের সাথে আছো? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছ রাফি? আমি রাফিকে শুনতে পাচ্ছি না। ওকে, নো প্রবলেম। আমরা যে প্রদীপ, ওকে, প্রদীপের সলতে বলতে যে অনেক সময় যে আলো জ্বালানোর জন্য যে বাতিগুলো ইউজ করা হয় সেগুলোতে আহ, তেল বেয়ে ওঠার জন্য একটা সলতে বা কাপড়ের মতো একটা জিনিস ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে সলতে। তো সেটার কথা বলা হয়েছে। তো এখন তারপরে কি বলা হয়েছে? আর তারা নিজেদের মধ্যে কি করে? গুনগুন করে যে যার দেশের কথা বলা বলি করছে। তাদেরই পাশে এক কোণে চুপচাপ সুবোধ ছেলে রবীন্দ্রনাথ বসে আছেন হয়তো। মানে এরকম একটা বসে আছেন হয়তো, দেখো এখানে লাস্টে কিন্তু হয়তো কথাটা যোগ করে এখানে একটা মানে অনিশ্চয়তার ব্যাপার একটা বলছে, যে সব সময় বসে থাকতেন এমন না, মাঝে মধ্যে, মানে মাঝে এখন মধ্যে শোনো হয়তো বসে থাকতেন। ঠিক আছে, এরকম একটা কথা বলা, এরকম বোঝাতে এখানে লেখক হয়তো কথাটা অ্যাড করেছেন, যে তাদেরই পাশে এক কোণে চুপচাপ সুবোধ ছেলে রবীন্দ্রনাথ বসে আছেন হয়তো। অর্থাৎ রবীন্দ্রনাথের সেই সময়ের সিচুয়েশনটা বোঝানোর জন্য কবি আমাদেরকে এই লাইনটা বলেছেন। ঠিক আছে, রাত্রে মশারির ভিতরে শুয়ে ঘুম আসে না, তিনকুড়ি দাসী গল্প বলে রূপকথা, তেপান্তরের মাঠ জ্যোৎস্নায় যেন ফুল ফুটে রয়েছে। ঠিক আছে, রূপকথার গল্প বলেন তিনকুড়ি দাসীরা। তারপরে প্রকাণ্ড মাঠ, ধুধু, এপার ওপার দেখা যায় না, ধবধবে রূপলি চাঁদনি, রাজপুত্রের ঘোড়া ছুটছে, খটাখট খটাখট খটাখট, অর্থাৎ ঘোড়া ছোটার শব্দ আর কি বলা হচ্ছে, বলতে বোঝানো হচ্ছে খটাখট, খটাখট খটখট খটাখট। ঠিক আছে, তো এটা এই ধরনের রূপকথার, বিভিন্ন রূপকথার গল্প, এই যে এই জিনিসগুলো, এই যে তেপান্তরের মাঠ থেকে শুরু করে এই যে ঘোড়ার পায়ের শব্দের ব্যাপারগুলো এই পর্যন্ত, এগুলো অ্যাকচুয়ালি রূপকথা বলতে, রূপকথার বিভিন্ন গল্প সেই দাস দাসীরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেগুলো শুনতেন, সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে, কিন্তু এই রূপকথা শোনার আহ সুখ সুখ ভাগ্যে সইল না শেষ অবধি। অর্থাৎ শেষ পর্যন্ত এই রূপকথা শোনার সুখ ভাগ্যে সইল না, অর্থাৎ তিনি সেটিও শুনতে পারলেন না। আচ্ছা, কেন পারলেন না আমরা দেখি। বয়স একটু বাড়তেই 5-6 বছরের বালককে অন্তপুর ছেড়ে চলে আসতে হলো বারবাড়িতে। অন্তপুর বলতে এখানে অর্থাৎ সেই প্রাসাদের কথা বলা হয়েছে। ঠিক আছে, যে বয়স একটু বাড়তেই, অর্থাৎ একটু তার বয়স হতে, অর্থাৎ 5-6 বছরের বালককে, অর্থাৎ তার বয়স যখন 5-6 বছর, তখন কি করা হচ্ছে, তাকে অন্তপুর অর্থাৎ বাড়ির ভেতরের যে অবস্থার কথা বলা হচ্ছে, অন্তপুর মানে বাড়ি ছেড়ে চলে আসতে হলো 12 বাড়িতে। ঠিক আছে, এখানে 12 বাড়ি বলতে কি বোঝো, কেউ কি জানো? বারবাড়িতে, ঠিক আছে, স্যার বারবারই বলতে বোঝানো হয় যে অন্তপুরের বাইরে বাড়ির যে অংশে সাধারণত আহ অতিথিদেরকে বসতে দেওয়া বাহিরের হয়। অংশ, বাহিরের হ্যাঁ, অংশ। ঠিক আছে, হ্যাঁ সেখানে। এখন এখন আহ, আমি এটার প্রোনাউন্সিয়েশনটা নিয়ে একটু কনফিউজড, যে এটা বারবারই হবে নাকি আহ, বা- নাকি 12 বাড়ি এটা হবে হবে। বারবারই, বারবারই স্যার। তুমি কি শিওর? ইয়েস স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ রাফিউল। তাহলে বারবাড়ি, বারবাড়ি বলতে বোঝানো হচ্ছে বাড়ির বাহিরের, অভ্যন্তরের, বাড়ির বাহিরের একটা অবস্থা থাকে এবং ভেতরের একটা অবস্থা থাকে। তো বাড়ির ভেতরের অবস্থাটাকে এখানে বলা হচ্ছে অন্তপুর, এবং বাড়ির বাইরের অবস্থাটাকে বলা হচ্ছে বারবাড়ি। ঠিক আছে, এখন আহ, এখন মানুষ হতে লাগলেন চাকর বাকরদের তত্ত্বাবধানে।
অর্থাৎ এখন বাড়ির বাইরে তিনি চাকর বাকরদের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। কি কঠোর সে জীবনযাত্রা, অর্থাৎ সে জীবন যাত্রাটা যে কঠোর সেটা বিস্ময়ের সাথে প্রকাশ করেছেন লেখক। বড়লোকি বিলাসিতার ধারে কাছে ঘেঁষতে দেওয়া হতো না তাকে, অর্থাৎ বড়লোকি বিলাসিতার ধারে কাছে তিনি ঘেঁষতে পারতেন না। কেন? সেই চাকর বাকরদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় একান্ত গরিবী হালে বাল্যকাল কেটেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালটা কেটেছে একান্ত গরিবী হালে। ওকে। গায়ে খুব অল্প কাপড় থাকতো, সুতির একটি জামা আর একটি পাজামা। ঠিক আছে। স্যার কি ভয়েসটা ধরনের? এখন শোনা যাবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। গায়ে খুব অল্প কাপড় থাকতো, সুতির একটি জামা আর একটি পাজামা। ঠিক আছে, তার কাপড়ের বিবরণটা একটু মনে রেখো। প্রচন্ড শীতে হয়তো আরেকটি সুতি জামা যোগ হয়েছে, তার বেশি আর কিছু নয়। বুড়ো নেয়ামত দর্জি চোখে গোল গোল চশমা জামা গড়িয়ে দিত, অর্থাৎ তৈরি করে দিত, কিন্তু সে জামায় পকেট থাকতো না কখনো। ঠিক আছে, অর্থাৎ এই যে বুড়ো নেয়ামত দর্জি যিনি কাপড় বানান, তিনি কি তার কথা বলছে, তার চশমার বিবরণ দেওয়া হয়েছে এখানে। গোল গোল চশমা জামা গড়িয়ে দিত, অর্থাৎ রবীন্দ্রনাথকে তিনি জামা বানিয়ে দিতেন, কিন্তু সে জামায় পকেট থাকতো না। ঠিক আছে। 10 বছর বয়সের আগে মোজা পরতে পাননি তিনি, অর্থাৎ 10 বছর বয়সের আগে তিনি কখনো মোজা পরতে পারেননি আর কি। উঠতে হতো ভোরে, ভোরে তাকে ঘুম থেকে উঠতে হতো। বেশি শীত লাগলে পায়ে 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 এগুতেন তোশকখানার দিকে, বেশি শীত লাগলে তোশকখানার দিকে যেতেন। চাকরেরা যেখানে থাকে সেই দিকে, অর্থাৎ যেখানে চাকরেরা থাকতেন, তোশকখানা। ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে। তোশকখানার দিকে এগোতেন যখন তার বেশি শীত লাগতো। এখানে পায়ে পায়ে বলতে বোঝানো হচ্ছে পায়ে হেঁটে। ঠিক আছে। উদ্দেশ্য, যদি একটু আগুন মেলে সেকে নেওয়া যায় হাত পা গুলো। ঠিক আছে, সেকে নেওয়া বলতে বোঝো, সেকে নেওয়া বলতে গরম ইয়েস করে স্যার, নেওয়া। আগুনের উত্তাপে নিজেকে গরম করে নেয়া, নিজের নিজেকে শরীর উষ্ণ করে গরম নেওয়া। করে নেয়া, ইয়েস অর্থাৎ হাত পা সেকে নেয়া বলতে হাত পা গরম করে নেওয়ার কথা বলা হচ্ছে আগুনের তাপে। আধো অন্ধকারে হয়তো তখন আহ জ্যোত- আহ, জ্যোতিদার জন্য চিনতে রুটি টোস্ট করছে। দেখো, আধো অন্ধকার মানে এটা কি? অল্প অল্প অন্ধকার, অল্প অন্ধকারে হয়তো তখন জ্যোতিদার জন্যে চিনতে রুটি টোস্ট করছে। বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথের জ্যোতিরিন্দ্রনাথ জ্যোতিন্দ্রনাথ বা জ্যোতিরিন্দ্রনাথ, এখানে আমরা পড়েছিলাম জ্যোতিন্দ্রনাথ। তো জ্যোতিরিন্দ্রনাথ খাস চাকর চিন্তা চিত্তে, আহ খাস চাকর চিন্তা। বড় ভাই জ্যোতিন্দ্রনাথ, অর্থাৎ বড় ভাই, এখানে কার বড় ভাই বলো তো? কার বড় ভাইয়ের কথা বলা রবীন্দ্রনাথের হচ্ছে? বড় ভাই অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের বড় ভাই অবশ্যই। হ্যাঁ, রবীন্দ্রনাথের বড় ভাইয়ের কথা বলা হচ্ছে। যতীন্দ্রনাথের খাস চাকর হচ্ছে চিন্তা, চিনতে বলেই সকলে ডাকে। ঠিক আছে, এই যে একজন চাকরের নাম হচ্ছে চিনতে, যেটা আমরা আগের লাইনেও দেখতে পাই যে আধো অন্ধকারে হয়তো তখন জ্যোতিদার জন্য, জ্যোতিদা, এখানে জ্যোতিদা বলতে যতীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে। জ্যোতিদা মানে হচ্ছে দাদাকে অনেকে দা বলে ডাকে। ঠিক আছে, দাদাকে সংক্ষেপে দা বলে, যে জ্যোতিদা, বরদা, ছোড়দা, এরকম অনেক নাম শুনছো না, মানে ছোট দাদা বা ছোড়দা, বড় দাদা বা বরদা, এরকম। তেমনি হচ্ছে যতীন্দ্রনাথ দাদা থেকে এসে জ্যোতিদা। ঠিক আছে, জ্যোতিদার জন্য চিনতে রুটি টোস্ট করছে। বুঝতে পেরেছো এখন এই লাইনটা? আধো অন্ধকারে তখন জ্যোতিদার জন্য চিনতে রুটি টোস্ট করছে। আর চিনতে কি? চিনতে একজনের নাম, তার ডাক নাম, আর আসল নাম হচ্ছে চিন্তা। আর তিনি কার চাকর? যতীন্দ্রনাথের চাকর। যতীন্দ্রনাথ হচ্ছে রবীন্দ্রনাথের বড় বড় ভাই। তারপরে কি বলেছে? লোহার আংটায় কাঠের কয়লা জ্বালিয়ে তার উপরে
ঝাঁঝরি রেখে রুটি টোস্ট করছে সে, অর্থাৎ চিনতে, যে সেই চিনতে যে চাকর ছিল সে কিভাবে রুটি টোস্ট করছে সে কথাটা বলা হচ্ছে, যে লোহার আংটায় কাঠের কয়লা জ্বালিয়ে তার উপরে ঝাঁঝরি রেখে রুটি টোস্ট করছে সে। অনেকটা এখন বারবিকিউ যেভাবে করা হয় আর কি, অনেকটা সেরকম, বুঝতে পারছো আই থিঙ্ক। আর গান গাইছে গুনগুন, মধু কানের গান, ঠিক আছে? গুনগুন করে গান গাইছে, কার গান? মধু কানের গান, ঠিক আছে? পাউরুটির উপর মাখন গলার গন্ধে সারা ঘর ভরা, অর্থাৎ পাউরুটি সে কি দিয়ে সে যে পাউরুটির উপর মাখন গলা, অর্থাৎ পাউরুটির উপর যখন গরম পাউরুটির উপর যখন মাখন দেয়া হয় সেই মাখনটা গলে যায়, সেটার কথা বলা হচ্ছে, যে পাউরুটির উপর মাখন গলার গন্ধে সারা ঘর ভরা, সারা ঘর ভরা, অর্থাৎ সেই মাখনের গন্ধে সারা ঘর ভরে গিয়েছে, সেটার কথা বলা হচ্ছে। জিভে জল এসে গেল, লোহাতুর দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইলেন সেই দিকে। এখানে কার কথা বলা হচ্ছে বলতো? কার জিভে জল চলে আসে? রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর তিনি লোভাতুর দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইলেন সেই দিকে। কিন্তু হায়, চিন্তের কি কঠোর প্রাণ, অর্থাৎ চিন্তের সেই মানে নিষ্ঠুর আচরণের কথা বলা হচ্ছে, যে চিন্তের কি কঠোর প্রাণ, টোস্ট করা রুটি নিয়ে চলে গেল যথা নিয়মে, তার বরাতে কিছুই জুটলো না, অর্থাৎ তার ভাগ্যে কিছুই জুটলো না রবীন্দ্রনাথের। রুটিন মাফিক যে খাবার বরাদ্দ ছিল তাই খেতে হয়েছে মুখ বুজে, অর্থাৎ রুটিন মাফিক যে খাদ্য বরাদ্দ ছিল রবীন্দ্রনাথের জন্য তাই তাকে মুখ বুজে খেতে হয়েছে, সেটা কথা বলেছে। আবদার করার কেউ নেই, কান্নাকাটি করলেও হৃদয় গলবে না কারো, ঠিক আছে? তো আজকে আমরা এত দূর পর্যন্তই রাখবো। তোমাদের আজকে নেক্সট ক্লাস হচ্ছে 10টা